সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্যাকসিন থাকলেও উধাও সিরিঞ্জ, টিকা বঞ্চিত ৩০০ মানুষ, স্বাস্থ্য কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ। একটু টিকিট নিয়ে গেছে ৩ দিন ৪ দিন ১০ দিন করবো, তা তো করা যাবো না। প্রায় ১৩ লক্ষ টাকার মতো সে মেরে দিয়েছে। ট্রমা সেন্টার ভেঙে তার বিলাসবহুল রুম করছে। স্থায়ী ঠিকানা না থাকায় পুলিশে চাকরি পাওয়া নিয়ে শঙ্কায় বরিশালের আসিয়া। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর জমি সহ ঘর বন্দোবস্ত দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অবশেষে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন মন্ত্রিত্ব হারানো বিতর্কিত ডাক্তার মুরাদ। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘন্টা পর ছেড়ে গেল এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি। ২ দিন পর 5G ক্লাবে ঢুকছে বাংলাদেশ। শুরুতে টেলিটক গ্রাহকরা পাবেন সুবিধা, মার্চে তরঙ্গ নিলাম করবে বিটিআরসি। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। কোভিড টিকার ৩০০ সিরিঞ্জ কোথায়? টিকা আছে ৪০০, সিরিঞ্জ মাত্র ১০০। রাতারাতি গায়েব করোনার টিকা প্রদানের ৩০০ সিরিঞ্জ। উল্টা পাল্টা নানান অজুহাতে সিরিঞ্জ উদ্ধারের দায়িত্ব নিয়েই পালিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্ভট সেই ঘটনা ধরা পড়ে যমুনা নিউজের ক্যামেরায়। বেরিয়ে আসে সিরিঞ্জ গায়েবে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আনোয়ারের সংশ্লিষ্টতা, যার সাক্ষী হাসপাতালেরই কর্মকর্তা কর্মচারীরা। বিচার চেয়ে তারাই এখন আন্দোলনে। বেসামাল ব্যয়বহুল সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে সহকর্মী আখলাকুস সাফার ধারাবাহিকে থাকছে সিরিঞ্জ গায়েবের খবর। অনুসন্ধানে ছিলেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। পর্যাপ্ত ২৯ নভেম্বর সকাল ৯:৩০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে এই হট্টগোলের কি কারণ? সিরিঞ্জ কিভাবে নাই হয়ে যায় ভাই? গণটিকে পাঠাচ্ছি ১০০ আমার ভ্যাকসিন ফেরত আসছে, কিন্তু কর্মীদের কাছ থেকে আমি ওই ১০০ আমি সিরিঞ্জ ফেরত পাইনি। ওরা কি করছে সিরিঞ্জ? ওরা যেহেতু আমার ইপিআই টিকা আছে, তো বাচ্চাদের এই সিরিঞ্জ দিয়ে ইপিআই কোভিডের সিরিঞ্জ দিয়ে ওই টিকা দেওয়ার কথা বলছে আপনাকে কেউ? না, বলে না। কথার সাথে মিল পাচ্ছি না। অভিযোগ উঠেছে আপনারা সিরিঞ্জ বিক্রি করেন। জানেন, আমি বলতেছি এটা টিকা দেওয়া যায়, কিন্তু আমি চাই বলছি যে আপনারা সব সিরিঞ্জ এটা ফেরত দিবেন। টিকা বেচছেন কোথায় বলেন? টিকা বেচা যায়, এটা বেচছেন কোথায় বলেন? সিরিঞ্জ কোনদিনই বেচা যায় না। এটা টিকা ঠিকই আছে, নেই তার সিরিঞ্জ। এক রাতে গায়েব হয়ে গেছে ৩০০ সিরিঞ্জ। ততক্ষণে কয়েকশো মানুষের ভিড় হাসপাতাল জুড়ে। সিরিঞ্জ গায়েবের উদ্ভট এই অজুহাতে হতবাক টিকা নিতে আসারা। টিকা শেষ হয়ে গেছে, টিকা নাকি পুরো গেছে। একটু টিকিট নিয়ে গেছে ৩ দিন ৪ দিন ১০ দিন করবো, তা তো করা যাবো না। কালকে আবার ১০০ টাকা ভাড়া দিয়ে আবার আসবো, তাহলে টাকা কি সরকার আমাকে দিয়ে দিছে? করোনা টিকা নিয়ে কি হচ্ছে জানতে চাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেনের কাছে। একই সুরে তিনিও আওড়ালেন উদ্ভট সে উত্তর। বাকি সিরিজগুলো ফেরত আসবে, এটা আসে নাই, যার ফলে আমরা আজকে অনেক এই ধরনের ভ্যাকসিন আছে, কিন্তু সিরিঞ্জ শেষ হওয়ার কারণে ওগুলো ব্যাক না করার কারণে আমরা দিতে পারি নাই। মিথ্যা বলেছেন এরা দুজনই। আগের দিন গণটিকা চলে ব্রাহ্মকপালিয়া কমিউনিটি ক্লিনিকে। সেখানকার সিএসসিপি জানান গুনে গুনে সই করে বুঝিয়ে দিয়েছেন টিকা আর সিরিঞ্জ। অভিযোগ দিল ভাই, ওই যে আপনার ওখান থেকে হসপিটাল থেকে বলতেছে যে আপনারা শুধু টিকা ফেরত দিয়েছেন, কিন্তু সিরিঞ্জ ফেরত দেন নাই। না না না, আমি টিকার সাথে সিরিঞ্জও দিয়ে দেওয়া হয়েছে। পরদিন তো দূরের কথা, ১০ দিনেও টিকা আর সিরিঞ্জের হিসেবটা সমান করতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। বুধবার বিকেলে এমটি জিল্লুর রহমান সহ গায়েব স্বাস্থ্য কর্মকর্তা নিজেই। বৃহস্পতিবার মুখ খুললেন তারই হাসপাতালের কর্মীরা। সরকারি সম্পদ অবৈধভাবে কেটে সে সম্পূর্ণ টাকা বিক্রি করে দিয়া সম্পূর্ণ টাকা সে আত্মসাৎ করছে। করোনাকালীন সময়ে যে বরাদ্দটা ছিল আপ্যায়ন বিল থেকে শুরু করে প্রায় ১৩ লক্ষ টাকার মতো সে মেরে দিয়েছে। ট্রমা সেন্টার ভেঙে তার বিলাসবহুল রুম করছে।
এটা হচ্ছে সরকারি টাকা। ডাক্তার আনোয়ারের বিরুদ্ধে করোনার সময় নানান ইস্যুতে টাকা আত্মসাৎ, ঘুষ আর অশালীন আচরণের অভিযোগে বিচার চায় তারই অধীনস্থরা। সিরিঞ্জ গায়েবের ওই ঘটনা গড়ালো আন্দোলনে। ওদিকে এখনও টিকাবঞ্চিত নিবন্ধিত ওই 300 টিকা প্রার্থী। আখলাকুস সাফা, যমুনা নিউজ, সিরাজগঞ্জ। দেশের সীমান্তবর্তী দুর্গম পাহাড়েও চলছে করোনার টিকাদান কার্যক্রম, যেখানে হেঁটে যেতে লাগে কমপক্ষে 4 দিন। সেখানে হেলিকপ্টার যোগে নিয়মিত টিকা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। বিশেষ ব্যবস্থায় টিকা পেয়ে দারুণ খুশি দুর্গম অঞ্চলে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠী। দীপঙ্কর বাবুর তোলা ছবিতে আরিফুর রহমান সবুজের রিপোর্ট। একেবারেই ভারতের সীমান্ত লাগোয়া রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার এই বোগাখালী এলাকা, যেখানে পায়ে হেঁটে আসতে সময় লাগে 3 থেকে 4 দিন। সেখানে সেনাবাহিনীর ব্যবস্থাপনা এবং বিমান বাহিনীর এই হেলিকপ্টার যোগে পৌঁছানো হয়েছে করোনার টিকা। সরকারের গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থুলির পর জুরাছড়ি উপজেলার দুর্গম বোগাখালীর একটি স্কুলে নেওয়া হয় এই উদ্যোগ। পাহাড় ঝিরি ডিঙ্গিয়ে ক্ষুদ্র নিগোষ্ঠীর এসব মানুষ কেউ এসেছেন 12 থেকে 15 ঘন্টা পায়ে হেঁটে, কারো আসতে সময় লেগেছে 1 দিনেরও বেশি। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এখানে দ্বিতীয় ডোজের করোনার টিকা কার্যক্রম চলছে। প্রথম ডোজে দেয়া হয়েছিল 28 অক্টোবর 513 জনের। সরকার যে আমার এই এলাকার গরিব দুঃখের মানুষের জন্য যে সুযোগ সুবিধা দিচ্ছে, সরকারের প্রতি আমি আন্তরিক এবং ধন্যবাদ। সরকারকে ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এখনো টিকা দিচ্ছে, সুন্দরভাবে হয়েছে। সেনাবাহিনীর বিশেষ এই উদ্যোগে এখন পর্যন্ত 6 দফায় টিকা পেয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর 3,500 মানুষ। আমরা কাজ করছি আসলে 18 বছরের ঊর্ধ্বে যতজন আছে সকলকে যাতে আমরা টিকার আওতায় আনতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে নিয়মিত করোনার টিকা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। 40% মানুষের কাছে আমরা টিকা পৌঁছাতে পেরেছি। তো আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং এভাবে আমরা দুর্গম এলাকার প্রত্যেকটি মানুষকে আমরা টিকার আওতায় আনার আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে। বৃহস্পতিবারও এখানে করোনার টিকা দেয়া হয় 3টি ওয়ার্ডের 830 জনকে। করোনার এই টিকা কার্যক্রমকে ঘিরে একরকম উৎসবের আমেজ তৈরি হয়েছে দুর্গম এই জনপদ ঘিরে। হবে নাই বা কেন, কারণ যেখানে ন্যূনতম মৌলিক চাহিদাটুকুও মেলে না, সেখানে করোনার টিকা পৌঁছে দিয়েছে সরকার। এখানকার মানুষের প্রত্যাশা, এই করোনার টিকার মতো রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ধীরে ধীরে পেতে শুরু করবেন তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, জুরাছড়ি, রাঙ্গামাটি। বরিশালে স্থায়ী ঠিকানা নেই, তাই পুলিশ কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়ার শঙ্কায় এক চাকরি প্রত্যাশী তরুণী। নিয়োগ পেতে রেঞ্জ অফিস থেকে পুলিশ সুপার সব দপ্তরে ধর্ণা দিচ্ছেন তিনি। গত বছর এইচএসসি পাশ করেছেন আসপিয়া ইসলাম কাজল। এরপর পুলিশ কনস্টেবল পদে চাকরির আবেদন করেন তিনি। আসপিয়া জানান তার দাদার বাড়ি ভোলায়, তবে বাবার মৃত্যুর পর ছোটবেলা থেকেই মায়ের সাথে বরিশালে অন্যের জমিতে আশ্রিত হিসেবে দিন কাটছে তাদের। 29 নভেম্বর পর্যন্ত লিখিত মৌখিক সহ 7টি ধাপ পেরোনোর পর আসপিয়া জানতে পারেন স্থায়ী ঠিকানা না থাকায় বিধি মোতাবেক সরকারি চাকরিতে নিয়োগ অযোগ্য তিনি। ফিজিক্যাল টেস্ট, তারপর মেডিকেল টেস্ট থেকে সবগুলা উত্তীর্ণ হয়েছি, কিন্তু থানায় যখন ভেরিফিকেশনের জন্য যাওয়া হয়েছে তখন ওনারা বলছে যে আপনার স্থায়ী জমি লাগবে। তো আমাদের স্থায়ী জমি না থাকে ওনারা বলতেছেন আমার চাকরিটা হবে না। কেন চাকরিটা হবে না আমি সেটা জানার জন্য ডিএজি স্যারের কাছে আসবে। আমি নিজের যোগ্যতা এত দূর পর্যন্ত আসছি, তাহলে কেন আজকে জমি নাই দেখে আমার চাকরি হবে না? আমি এইটুকু জানার জন্য আজকে ডিএজি স্যারের কাছে আসা আমার। পুলিশ সুপার জানিয়েছেন সবকটি ধাপ উত্তীর্ণ হওয়ায় আসপিয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো বাংলাদেশে কোথাও যদি না থাকে দেখবো, আর যদি অন্য কোথাও থেকে থাকে তাহলে সেটাই তার স্থায়ী ঠিকানা। আসপিয়ার জন্য 1 খণ্ড জমি সহ ঘরের বন্দোবস্ত করা হবে জানালেন জেলা প্রশাসক। ভূমিহীন এবং গৃহহীন রয়েছে, আমরা তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে উপহার দিচ্ছি, অবশ্যই এই মেয়েটিও সেখানে প্রাপ্য। আমরা আগামী যে প্রজেক্টে টাকা আসবে আমাদের ওই ধাপে আমরা তাকে অবশ্যই একটি ঘর আমরা তাকে উপহার দেব। গত 29 নভেম্বর কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় কৃতকার্য হন আসপিয়া। এরপর থেকেই কনস্টেবল পদে নিয়োগ ও পদায়নের অপেক্ষায় তিনি। আমিন বাবু, যমুনা নিউজ।
প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান দেশ ছেড়েছেন। বৃহস্পতিবার রাত 1টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। বিতর্কিত বক্তব্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে প্রবেশ করেন বৃহস্পতিবার রাত 9টার দিকে। এমিরেটসের একটি ফ্লাইটে ওঠার আগে সকল আনুষ্ঠানিকতা সারেন তিনি। রাত 11:20 ফ্লাইটটি কানাডার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা 2 ঘন্টা দেরিতে উড়ে যায়। সম্প্রতি বিতর্কিত মন্তব্য ও ফোনালাপ ফাঁসের ঘটনায় মন্ত্রিসভা থেকে ডাক্তার মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার পদত্যাগ করেন আলোচিত এই নেতা। যে কোনো অশোভন আচরণ কোন সরকারের কর্মকর্তা। এছাড়া জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় তাকে। যমুনা নিউজ, ঢাকা। কারাগারে থাকা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা মান্নানের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি হয়। এতে বলা হয়, সম্প্রতি বঙ্গবন্ধুর মোরাল নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাজশাহীর বোয়ালিয়া থানায় আব্বাসের নামে মামলা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে। পরে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। আবার বিতর্কিত মন্তব্যের জন্য কাউন্সিলররা আব্বাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে, তাই তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তৃতীয় লিঙ্গ দেশে আলোচিত এক জনগোষ্ঠী। সমাজের নানান মানুষের নানান মনোভাবের কারণে এই জনগোষ্ঠী নিজেদেরকে বিচ্ছিন্ন ভাবে, কিন্তু বর্তমানে দেশে তৃতীয় লিঙ্গের মানুষের অস্ত্রোপচারের মাধ্যমে নারী বা পুরুষ হিসেবে জীবনযাপন করার সুযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি। দেশে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের শিশুদের জন্য ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট বহির্বিভাগ ক্লিনিক চালু করেছে বিএসএমএমইউ। রাজশাহী থেকে 7 বছরের শিশু সন্তানকে নিয়ে ঢাকায় এসেছেন এক মা। অস্ত্রোপচারের মাধ্যমে যৌননালীর ত্রুটি দূর করতে নিয়ে এসেছেন বিএসএমএমইউতে। 2 বছর আগে সন্তানের সমস্যা বুঝতে পেরেছিলেন তিনি। বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোই চিকিৎসার খরচ অনেক, তাই সরকারি হাসপাতালের চক্কর কাটছেন দীর্ঘদিন। শরমের বিষয় না, এসব কথা সবার সামনে বলা যায়। আমার মেয়ে বাচ্চা, আমি মেয়ে চাই, আমি মেয়ে করব চিকিৎসার ধরনে, এটাই আমার আশা। এই আশাতে আমি এতদিন ধরেন ঘুরছি। অপূর্ণাঙ্গ বা ত্রুটিপূর্ণ লিঙ্গ নিয়ে জন্ম নেয়া শিশুর সার্জারির ব্যবস্থা রয়েছে এই ক্লিনিকে। নামমাত্র ফি ও দরিদ্রদের জন্য রয়েছে বিনামূল্যে চিকিৎসার সুযোগও। মাল্টি স্টেজ লাগতে পারে, কেমন স্টেজে আমরা যে হাসপাতালে এখানে অপারেশন করে, অপারেশন তো যদি প্রি বেডে ভর্তি করতে পারি, কোনো খরচ নাই। শুধু ওষুধপত্র যেগুলো লাগে সেগুলো লাগতে পারে, সেগুলো আমরা হয়তো বিভিন্ন আমাদের এখানে প্রধানমন্ত্রীর ফান্ড আছে, বিভিন্ন রকম সোশ্যাল ওয়েলফেয়ার আছে, এখান থেকে আমরা সাপোর্ট পাই অনেক। শিশু বয়সে সার্জারি করা গেলে লৈঙ্গিক জটিলতার সমাধান সম্ভব বলে মনে করেন বিএসএমএমইউর উপাচার্য। সবাই কি স্ক্রিন করতে পারি, অর্থাৎ এই বাচ্চার কোনো রকম সেক্স ডিসএবিলিটি বা ডিসঅর্ডার আছে কিনা এটা দেখব। সাথে সাথে যদি 1 বছরের মধ্যে আমরা এই ধরনের কোনো সেক্স ডিসঅর্ডার রোগী পাই, তাদের অপারেশনের মাধ্যমে সে পুরুষ না মহিলা সেটা পরিবর্তন করা যাবে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই এই ধরনের সার্জারির বিপক্ষে হিজড়া অধিকার সংঘের প্রেসিডেন্ট। পুরোটাই চিন্তা করতে হবে যে ভিকটিম, তাকে চিন্তা করতে হবে। সে যদি তার জায়গা থেকে নারী মনে করে, তাকে নারীর জায়গাটাকে সেপারেট করার জন্য তাকে সেই তৈরি করতে হবে, বা পুরুষ হলে পুরুষের মন মানসিকতা তৈরি হলে তাকে পুরুষের জায়গায় দিতে হবে। এই জায়গাটা একেবারে স্পষ্ট থাকতে হবে। বিএসএমএমইউ হাসপাতালে প্রতি রোববার আউটডোরে শিশুদের দেখা হবে, এমনটাই জানিয়েছেন হাসপাতালের চেয়ারম্যান। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আর মাত্র একদিন পরে 5G ক্লাবে সামিল হবে বাংলাদেশ। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাবেন ব্যবহারকারীরা। পরীক্ষামূলকভাবে দেশের 6টি সাইটের গ্রাহকরা এই সেবা পাবেন। টেলিযোগাযোগ খাতে সবচেয়ে দ্রুতগতির এই ইন্টারনেট সেবা চালুর জন্য কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে দায়িত্বপ্রাপ্ত বৈশ্বিক খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
2G, 3G, 4G যুগ পেরিয়ে এবার সবশেষ প্রযুক্তি 5G সেবায় সামিল হচ্ছে বাংলাদেশ। রোববার আনুষ্ঠানিকভাবে 6টি সাইটে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই সেবা। এর মধ্যে ঢাকায় 4টি, রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, ধানমন্ডি 32 নম্বর এবং জাতীয় সংসদ এলাকায়। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় থাকবে 5G নেটওয়ার্ক। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। 4Gর ক্ষেত্রে যেটা আছে 10 থেকে 20 Mbps, তো তার চেয়েতেও প্রায় 5-7 গুণ হবে। ফাইবারের যে ল্যাটেন্সিটা একেবারেই জিরোর কাছাকাছি থাকবে, প্রায় 5-7 গুণ হবে। ফাইবারের যে ল্যাটেন্সিটা একেবারেই জিরোর কাছাকাছি থাকতে হবে, যার কারণে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা অনেক রিমোটো থেকেও কিন্তু রিয়েল পিকচারটা এবং রিয়েল কাজটাই আমি করতে পারবো। 5Gর জন্য এখনই বাজারে সিম আনছে না টেলিটক। আপাতত প্রতিষ্ঠানটির 4G সিমেই এই সেবা মিলবে, তবে গ্রাহকের হাতে থাকতে হবে 5G উপযোগী হ্যান্ডসেট, আর ব্যবহারকারীকে অবশ্যই 5G নেটওয়ার্কে অবস্থান করতে হবে। যেহেতু আমরা এখন নন স্ট্যান্ড অ্যালোন মোডে আছি, আমরা ওই 4Gর কন্ট্রোল দিয়ে আমরা কি 5G চলতে পারবো। যখনই 5Gটা আলাদা সেপারেট আসবে তখন 5G আমরা সিম আলাদা থাকবে। এখন 4G সিম দিয়ে করতে পারে যদি ডিভাইসটা মানে মোবাইল সেটটা যদি 5Gতে পারমিট করে। দেশে 5G চালুর জন্য কারিগরি সেবা নিয়ে হাজির বৈশ্বিক খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। রোববারের জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। তবে পরিপূর্ণ অবকাঠামো বিনির্মাণের পরই 5Gর সব ধরনের সেবা খাত উন্মোচিত হবে। 5Gর জন্য আসলে নতুন করে ঢেলে সাজানোর জন্য অত বিশাল কোনো এখানে টেকনোলজিক্যাল ইনোভেশন হবে না, কিন্তু যেটা লাগবে সেটা হচ্ছে 4Gর ভিতটাকে আরও শক্ত করা। আমাদের অপারেটররা সবাই টেস্টের মাধ্যমে অলরেডি কিন্তু রেডি, যাতে কোর নেটওয়ার্ক রেডি, কিন্তু এখন অ্যাক্সেস পার্টে একদম শেষ মাইলে যেটা থাকে যে একটা বেস স্টেশন আপনারা মানুষের বাসার ছাদে দেখেন যেগুলো, সেখানে কিছু কাজ করার প্রয়োজনীয়তা আছে। আগামী মার্চে 5Gর জন্য তরঙ্গ নিলামের আয়োজন করবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরস। তারপরই সারা দেশের মানুষের কাছে বাণিজ্যিকভাবে 5G সেবা নিয়ে হাজির হবে মোবাইল অপারেটরগুলো। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়েছে সবজির সরবরাহে। রাজধানীতে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে গেছে শীতকালীন পণ্যের দাম। ব্যবসায়ীদের আশঙ্কা এবারের মৌসুমে নিশ্চিন্তে সবজি কেনা কঠিন হবে। তবে পাইকারদের অভিযোগ অহেতুক দাম বাড়াচ্ছে খুচরা ব্যবসায়ীরা। এদিকে টানা বৃষ্টিতে দক্ষিণাঞ্চলে সবজির কৃষকের ব্যাপক ক্ষতি হলেও উত্তরে আবাদের কোনো প্রভাব নেই। বাজারের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। বাংলাদেশকে ঘূর্ণিঝড় জাওয়াদের ভয়ঙ্কর রূপ দেখতে হয়নি, কিন্তু এর প্রভাবে যতটা বৃষ্টি হয়েছে তাতে কিন্তু সবজির আবাদের প্রভাব পড়েছে, যে কারণে ছুটির দিনে রাজধানীতে সবজির সরবরাহ অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। গত সপ্তাহে যেই শিম 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই দাম 50 টাকার ওপরে উঠে এসেছে। টমেটোর দাম আমরা দেখতে পাচ্ছি 80 টাকা, বেগুনের দাম 60 টাকার ওপরে, ফুলকপি বাঁধাকপি যেগুলো সাধারণত 20 থেকে 25 টাকায় প্রতি পিস পাওয়া গিয়েছিল গত সপ্তাহে, এবার সেই দাম কিন্তু 30 থেকে 35 টাকায় বেড়েছে। অর্থাৎ সব ধরনের সবজির দামই 5 থেকে 10 টাকার মতো বেড়েছে। শীতকালে সবজি খেয়ে মানুষের শান্তি পায়, তার মানে ঘূর্ণিঝড়টা না হইলে কিন্তু অবশ্যই শান্তি পাইতো। তার মানে 20 টাকা 25 টাকা 30 টাকা কেজি সবজি হইতো, কিন্তু এখন কিন্তু সবজির দামটা তুলনামূলক বাইরে গেছে। কারণ বাজারে আমাদের পাইকারদের সাথেও কথা হয়েছে, তারা বলছেন কৃষকের এখন যেই ধাক্কাটি লেগেছে সেটি খুব সহসাই কাটিয়ে ওঠার সাধ্য তাদের নেই। দাম এটি জায়গা থেকে কিনে আইসি মনে করেন 15 টাকা কেজি, ব্যস্ত আছি 500 টাকা মূল, 12.5 টাকা। এরা তো বেশি 60 টাকা কেজি, এটা তো পাবলিকের বুঝায় না কেমনে কি করতাম করে। এই ছিল আমার কাছে রাজধানীর খুচরা বাজারের খবর। আমরা উত্তরাঞ্চলের সবজির বাজারের খবর জানতে চলে যাচ্ছি রংপুরে সরকার মাজহারুল মান্নানের কাছে। ধন্যবাদ। রংপুরের পাইকারি যে সবজির বাজার আছে সেখানে কিন্তু আজ ব্যাপক সরবরাহ আমরা দেখছি। ক্রেতা এবং বিক্রেতারা যেটি বলছেন যে গেল সপ্তাহের তুলনায় এই সরবরাহটা অনেক বেশি এবং এখন এই মুহূর্তে কিন্তু এখানে অনেক দামও কম। রংপুর অঞ্চলের যেসব জায়গাগুলোতে সবজির আবাদ হয় সেখান থেকে ব্যাপক পরিমাণে সবজি প্রতিদিনই সকাল হতে না হতেই কিন্তু এই বাজারটাতে আসে। যেটি তারা বলছেন যে এইটি যদি অব্যাহত থাকে আরও দামটি আরও হয়তো কমে যাবে। আপনার ফুলকপি আপনার 16 থেকে 20 টাকা কেজি, পাতাকপি ওরকম সেম দাম, টমেটো চলতেছে 40 টাকা কেজি, আপনার মূলা বেগুন এগুলো প্রত্যেকটা জিনিসের দাম কম। বাঁধাকপি কিনলাম কত 120 টাকা ধারা, সবগুলোই বেশ নাগালের মধ্যে আসছে যথেষ্ট, এবং প্রচুর যোগান মার্কেটে ভালো।
এখন আমরা কৃষকের খবর জানতে যাচ্ছি ভোলায় SM জাকিরের কাছে। ধন্যবাদ। সম্প্রতি ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভোলার কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। ভোলার বিভিন্ন অঞ্চলে চাষিদের শাক সবজি মূলা আলু মরিচ খেসারি সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। যেই গাছগুলোতে ফলন কিছুটা এসেছে এমন সময় ঝড় বৃষ্টিতে তাদের সকল ফসল মাটির সাথে মিশে গিয়েছে। ঝড় বৃষ্টির সম্পূর্ণ করে 1 লাখ টাকার উপরে খরচ। এখন কি বেশি না বেশি কইতারি না, গাছও নাই কিছুও নাই। এই যে বুট্টু আর রুইছি ফেলন ডাল পুরা ডাল মেলে এগুলি সব আমাদের যে জলে লিয়ে গেছে ফসে গেছে। পাশাপাশি এই সকল বাজারগুলোতে আমরা ঘুরে দেখেছি এই ফসলের ক্ষতি হওয়ার কারণে কিন্তু বাজারে এর একটি বড় ধরনের প্রভাব পড়েছে। নতুন করে যে আবার যে শসার প্রজেক্ট যে আবার যে পুনরায় চালু করবো এমন সামর্থ্য যে স্যার আমাদের নেই। এ ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ ফসলের ক্ষয়ক্ষতির তথ্য। দর্শক, এই ছিল যমুনা নিউজে।